খারাপ সংবাদ শেখ হাসিনার জন্য, এমনকি আওয়ামী লীগের অনেক ঊর্ধ্বতন নেতাকর্মী হাসিনা এবং তার লোটা বাহিনী, আমরা প্রথম থেকে এলডিপি একমাত্র রাজনৈতিক দল প্রথম থেকে বলে আসছে চুপ্পুকে সরাতে হবে, কারণ মাথা রেখে দেহকে কখনো অবশ করা যাবে না। এটা একা সরকারের পক্ষে, পুলিশের পক্ষে, আর্মির পক্ষে আর সশস্ত্র বাহিনীর পক্ষে করা সম্ভব না। অপরিচিত কোনো লোক দেখলে তাকে চ্যালেঞ্জ করবেন, তার সাথে কথা বলবেন, কোথেকে আসছো, কেন আসছো, কোথায় যাচ্ছ। সমগ্র জাতিকে এগিয়ে আসতে হবে, এই লোটা বাহিনীকে ধ্বংস করতে হবে, রর লোকদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। ভারতের যে লোটা বাহিনী, হাসিনার যে লোটা বাহিনী, তাদেরকে চিরতরে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। এবার রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে মিলল বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও বিস্ফোরক। রেলওয়ে পুলিশের সহায়তায় সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে ধরা পড়ে আগ্নেয়াস্ত্র। আর মাত্র এক মাসের মধ্যে রাজনীতিতে নজিরবিহীন অনেক ঘটনা আপনারা দেখতে পাবেন, যেটা অতীতে বাংলাদেশে কখনো ঘটেনি। বাংলাদেশের রাজনীতির অনেক হিসাব নিকাশ স্পষ্ট হয়ে যাবে আগামী এক মাসের মধ্যে। সেনাপ্রধানের বিরুদ্ধে তদন্তের খবর, এক মাসের মধ্যে বড় পদক্ষেপের ইঙ্গিত। সেনাপ্রধান জেনারেল ওকারুজ্জামানকে এক মাসের মধ্যে গ্রেফতারের হুঁশিয়ারি। ভারতের সঙ্গে সীমান্ত নিরাপত্তা আরো জোরদার করতে নতুন করে 3টে ব্যাটালিয়ন গঠন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবি। নতুন ব্যাটালিয়নগুলো স্থাপন করা হবে কুড়িগ্রামের ভুরুঙ্গামারি, বান্দরবানের থানচি এবং মেহেরপুর জেলায়। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, সেনাপ্রধানের বিরুদ্ধে তদন্তের খবর, এক মাসের মধ্যে বড় পদক্ষেপের ইঙ্গিত। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে এক মাসের মধ্যে গ্রেপ্তারের কঠোর হুঁশিয়ারি। এদিকে সারা দেশে সেনাবাহিনী চিরুনি অভিযান শুরু, একে একে গ্রেপ্তার হচ্ছে রাঘব বলরা। অপরদিকে আর মাত্র এক মাসের মধ্যে রাজনীতিতে নজিরবিহীন ঘটনা ঘটবে। ডক্টর ইউনূসের সমাপ্তি নিয়ে নাটকীয়তা কি চলছে রাজনীতির অন্দরমহলে? প্রিয় দর্শক, রাজনীতির অন্দরমহলে সর্বশেষ খবরাখবর নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত খবরগুলো দেখে আসি। সেনাপ্রধানের বিরুদ্ধে তদন্তের খবর, এক মাসের মধ্যে বড় পদক্ষেপের ইঙ্গিত। সেনাপ্রধান জেনারেল ওকারুজ্জামানকে এক মাসের মধ্যে গ্রেফতারের হুঁশিয়ারি। দেশের সেনাবাহিনীর সর্বোচ্চ পদে থাকা একজন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে বলে দাবি করেছে একাধিক সূত্র। প্রশাসনিক মহলে গুঞ্জন, আগামী এক মাসের মধ্যেই এ বিষয়ে বড় পদক্ষেপ নেওয়া হতে পারে। গোপনীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক কয়েকটি প্রকল্পের অনিয়মের অভিযোগে একটি বিশেষ তদন্ত টিম গঠন করা হয়েছে। টিমটি ইতিমধ্যে সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা শুরু করেছে। যদিও সরকারিভাবে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি, তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সবকিছুই নিয়ম অনুযায়ী চলছে। তবে বিশ্লেষকরা বলছেন, এ ধরনের তদন্ত দেশের সামরিক প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার অংশ হিসেবেই দেখা উচিত। তারা মনে করেন, এটি কোনো ব্যক্তিকে টার্গেট না করে বরং সামগ্রিকভাবে নীতিমালা শক্তিশালী করার উদ্যোগ। অন্যদিকে সেনাবাহিনীর মুখপত্র জানিয়েছেন, বাহিনী পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে এবং যে কোনো তদন্ত প্রক্রিয়ায় তারা সম্পূর্ণ সহযোগিতা করবে। আগামী এক মাসের মধ্যে এই তদন্তের অগ্রগতি নিয়ে নতুন কোনো ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এখন নজর সবাই রাখছে কী সিদ্ধান্ত আসে এবং সেটি দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় কী ধরনের প্রভাব ফেলে। এবার রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে মিলল বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও বিস্ফোরক। রেলওয়ে পুলিশের সহায়তায় সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে ধরা পড়ে আগ্নেয়াস্ত্রগুলো। রোববার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় আইএসপিআর। তবে কি এটা বড় ধরনের কোনো নাশকতার প্রস্তুতির অংশ ছিল? আরো জানাচ্ছেন এসআই রাজ। রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে বনলতা এক্সপ্রেস ট্রেন থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক। সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে ট্রেনের একটি বগি থেকে উদ্ধার করা হয় 8টি বিদেশি পিস্তল, 16টি ম্যাগাজিন, 26 রাউন্ড গুলি, 2.39 কেজি গান পাউডার এবং 2.23 কেজি প্লাস্টিক বিস্ফোরক। এ ঘটনায় সন্দেহভাজন 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। 26 অক্টোবর সকাল 11:15টার দিকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল, গোয়েন্দা সংস্থা ও রেলওয়ে পুলিশের সহায়তায় এই অভিযান চালানো হয়। ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে যাচ্ছিল। দুপুর 12:15টার দিকে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে অভিযান শেষে ট্রলি ব্যাগ ভর্তি অস্ত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ঢাকা জেলা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার আনোয়ার হোসেন। রেলওয়ে পুলিশের একটি সূত্র জানিয়েছে, সেনাবাহিনীর প্রাথমিক রিপোর্টে পিস্তল ও বিস্ফোরকের পাশাপাশি গান পাউডার ও প্লাস্টিকের বিস্ফোরকও পাওয়া গেছে,
যা কোনো বড় ধরনের নাশকতার প্রস্তুতির অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত ব্যাগটি ট্রেনের একটি সিটের নিচে রাখা ছিল। এদিকে সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে তল্লাশি চালিয়ে অস্ত্র, ম্যাগাজিন, গোলাবারুদ ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন 4 জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে রেলওয়ে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সেই সাথে নিরাপত্তা বাহিনী বর্তমানে রাজধানীর রেলপথে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে বলে জানানো হয়েছে। বনলতা এক্সপ্রেস রাজশাহী থেকে ঢাকায় চলাচলকারী একটি আধুনিক বিরতিহীন ট্রেন, যা শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে নিয়মিত যাত্রী পরিবহন করে। অর্থাৎ হাসিনা এবং তার লোটা বাহিনী, আমরা প্রথম থেকেই এলডিপি একমাত্র রাজনৈতিক দল প্রথম থেকে বলে আসছে চুপ্পুকে সরাইতে হবে, কারণ মাথা রেখে দেহকে কখনো অবশ করা যাবে না। মাথা ঠিক আছে, দেহ ঠিক থাকবে। মাথা হলো রাষ্ট্রপতি, কিন্তু আমরা জানি না কি কারণে, কি উদ্দেশ্যে, কে বা কারা চুপ্পুকে আশ্রয় দিচ্ছে। এই আশ্রয় দেওয়ার ফলে চুপ্পুর নেতৃত্বে বলতে পারেন আওয়ামী লীগের লোকেরা বিভিন্ন জায়গায় অ্যাক্টিভ হচ্ছে এবং প্রতিনিয়ত মিছিল মিটিং করছে। পুলিশ যাওয়ার আগে তারা পলায় যায়। এটা হলো তাদের চিরদিনের স্বভাব। আমরা প্রথম থেকে পরিষ্কারভাবে বলেছি, যারা আমাদের ছেলে মেয়েদেরকে হত্যা করেছে বা হত্যার সাথে সহযোগিতা করেছে, সরাসরি হত্যার সাথে জড়িত ছিল আওয়ামী লীগ এবং তাদের সহযোগিতা করেছে জাতীয় পার্টি। সুতরাং এদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। এখানে মানবাধিকার শুধু মানবের জন্য, দানবের জন্য কোনো মানবাধিকার নাই। আমাদের যারা সম্পদ লুণ্ঠন করেছে, ন্যায় বিচার নষ্ট করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, দেশের সম্পদ লুণ্ঠন করেছে, কয়েক শত প্রায় 1500 ছেলে মেয়েদেরকে হত্যা করেছে, তাদেরকে এখানে রাজনীতি করতে দেওয়ার কোনো কারণ নাই। আজকে তাদের সাহায্যার্থে কে এগিয়ে আসছে? ভারত। ভারতের জনগণের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, কিন্তু আমরা মনে করি ভারত সরকার হাসিনা এবং আওয়ামী লীগের লোটা বাহিনীদেরকে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এবং হাসিনার পরামর্শে আপনারা কয়েকদিন আগেই দেখেছেন, এস আলম ভারত সফর করে প্রায় 2000 কোটি টাকা তাদেরকে 2500 কোটি টাকা শেখ হাসিনাকে দিয়েছে। ওই টাকা খরচ করে বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত আগুন লাগাই দিচ্ছে। এখন আমরা দেশবাসীকে বলবো, আপনারা সজাগ হন। এটা একা সরকারের পক্ষে, পুলিশের পক্ষে, আর্মির পক্ষে বা সশস্ত্র বাহিনীর পক্ষে করা সম্ভব না। অপরিচিত কোনো লোক দেখলে তাকে চ্যালেঞ্জ করবেন, তার সাথে কথা বলবেন, কোত্থেকে আসছো, কেন আসছো, কোথায় যাচ্ছ। সমগ্র জাতিকে এগিয়ে আসতে হবে। এই লোটা বাহিনীকে ধ্বংস করতে হবে। রর লোকদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। এবং যারা এখনো সরকারে আছে, হাসিনার লোটা বাহিনী যে কোনো প্রতিষ্ঠানে হোক না কেন, তারা কখনো বাংলাদেশের বন্ধু নয়। তাদেরকে আইন অনুযায়ী শাস্তি প্রদান করা আমাদের কর্তব্য। শুধু বাংলাদেশ স্বাধীন করলাম আর লুটেরাদের হাতে দেশকে তুলে দিলাম, এটা ঠিক না। আমরা সমগ্র জাতিকে বলবো, আপনারা ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধ হয়ে ভারতের যে লোটা বাহিনী, হাসিনার যে লোটা বাহিনী, তাদেরকে চিরতরে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। আজকে ভারত বাংলাদেশ, আমি আবারই বলবো, ভারত বাংলাদেশের বিরুদ্ধে, ভারত সরকার বাংলাদেশের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছে। এটা আমরা কখনো বরদাস্ত করব না। আর মাত্র 1 মাসের মধ্যে রাজনীতিতে নজিরবিহীন অনেক ঘটনা আপনারা দেখতে পাবেন, যেটা অতীতে বাংলাদেশে কখনো ঘটেনি। বাংলাদেশের রাজনীতির অনেক হিসাব নিকাশ স্পষ্ট হয়ে যাবে আগামী 1 মাসের মধ্যে। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সমাপ্তি নিয়েও নানা নাটকীয়তা তৈরি হবে। তিনি কোন জায়গায় থামবেন? দর্শক, এই আলোচনাটা করছি তথ্য উপদেষ্টার একটা বক্তব্যের আলোকে। তিনি বলছেন, উপদেষ্টা পরিষদের কার্যক্রম নভেম্বরের মধ্যে শেষ হবে। অক্টোবর তো প্রায় শেষ, নভেম্বরের মধ্যে শেষ হবে, মানে আর মাত্র 1 মাস। সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন থেকে শুরু করে আরো নানান বিষয়, সবকিছু আপনারা নভেম্বরের মধ্যে দেখতে পাবেন। আর 1 মাসের মধ্যে যা করার করবে। হ্যাঁ, তবে 1 মাসের মধ্যে অনেক বড় কিছুই করতে পারে। শেষ মুহূর্তে একটা কথা আছে না, ওস্তাদের মায়ের শেষ রাতে, ডক্টর ইউনূস শেষ মুহূর্তে এই 1 মাসে অনেক কিছু ঘটাবেন। আমরা সরকারের বিভিন্ন জনের সাথে কথা বলেছি, আলাপ করেছি। তাদের কথার সার কথা এটাই যে শেষ মুহূর্তে তারা চমক দেখাবে, বিরাট বিরাট অভূতপূর্ব অনেক সংস্কার করবে, যেটা কোনো নির্বাচিত সরকারের পক্ষে সম্ভব নয়। দ্রুত অর্ডিন্যান্স দিয়ে নানানভাবে বড় বড় সংস্কার বাস্তবায়ন করবে। সবচেয়ে বড় বিষয় জুলাই সনদের যে বিষয়টা, জুলাই সনদ বাস্তবায়ন আগামী 1 মাসের মধ্যে আপনার পূর্ণ দেখতে পাবেন। এমনকি গণভোট
এই বিষয়টা নিয়ে জটিলতা কেটে যাবে। এখন ডক্টর ইউনূসের সমাপ্তিটা কিভাবে হবে? ক্ষমতায় তো তিনি নভেম্বর পর্যন্ত থাকবেন, কিন্তু ক্ষমতায় তো তিনি ফেব্রুয়ারি পর্যন্ত থাকবেন, মানে নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত। কিন্তু নভেম্বরের মধ্যেই তাদের কার্যক্রম শেষ। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে নির্বাচনের তফসিল ঘোষণা হলে, এখন তফসিল তো ডিসেম্বরের প্রথমার্ধে, আর তফসিল ঘোষণার কিছুদিন আগে থেকেই সরকার তত্ত্বাবধায়ক সরকারের রূপ নেবে। তত্ত্বাবধায়ক সরকার ইন দি সেন্স যে রুটিন ওয়ার্ক ছাড়া অন্য কোনো কাজ করবে না, এর মানে সংস্কার, কোনো আইন করা। যেমন উপদেষ্টা পরিষদ কিন্তু সংসদ এবং মন্ত্রণালয়ের কাজ করে। স্বাভাবিক আইন প্রণয়নের যে সিস্টেম, যে সংসদে পাস হতে হয়, তার আগে মন্ত্রী পরিষদ অনুমোদন হয়ে আসতে হয়, কিন্তু উপদেষ্টা পরিষদের অতদূর যাওয়া লাগে না। তারা কোনো একটা বিষয়ে চূড়ান্তভাবে একমত হলেই ওইটি রাষ্ট্রপতির মাধ্যমে গেজেট করিয়ে আইনে রূপ দিতে পারে। মানে এই যে সিস্টেমটা, এই যে অধিকার সংসদ এবং মন্ত্রণালয়ের রোল, এটা নভেম্বরের মধ্যে শেষ হবে। এটা হচ্ছে মাহফুজ আলমের বক্তব্যের সার কথা, যে উপদেষ্টা পরিষদের কার্যক্রম নভেম্বরের মধ্যে শেষ হবে। এর মানে নতুন কোনো আইন, নতুন কোনো উদ্যোগ, রুটিন নভেম্বরের পর রুটিন ওয়ার্ক ছাড়া অন্য কোনো কাজ করবে না। তারপরে জাস্ট তত্ত্বাবধায়ক সরকার, মানে নির্বাচন কেন্দ্রিক কাজ, নির্বাচন আয়োজন করা, তাদের কাজ শেষ করে তারপরে তফসিল ঘোষণার দিকে যাবে। এটা বিএনপির একটা দাবির সাথে সংগতিপূর্ণ। হ্যাঁ, নির্বাচনকালীন সময় এটাও আমাদের আপত্তি নেই, কারো আপত্তি নেই। সংস্কার যা করার সেটা তফসিল ঘোষণা আগেই করবে। তফসিল ঘোষণা হলে সরকার অন্য কোনো কাজ করবে না, এটা হতে পারে না। তখন কাউকে বেশি সুবিধা দেওয়া, এরকম প্রশ্ন চলে আসবে। এই জন্য তফসিল ঘোষণা থেকে নির্বাচন পর্যন্ত সরকার শুড টার্ন ইনটু পিওর কেয়ারটেকার গভর্নমেন্ট, জাস্ট রুটিন ওয়ার্ক এবং নির্বাচন, এর বাইরে কোনো কাজ থাকবে না। তো এটা নিয়ে কোনো নাটকীয়তার সুযোগ নেই। তবে নির্বাচন যে ফেব্রুয়ারিতে হবে এটা এখনো বলা যায় না, 50-50 চান্স। কখনো রাজনীতি ক্ষণে ক্ষণে রং বদলায়, রাজনীতির উত্থান পতন খুব দ্রুত হয়। কখনো মনে হয় বা কখনো নির্বাচনী পরিবেশ সুন্দর মনে হয় যে হবে, কখনো মনে হয় যে না, এভাবে তো নির্বাচন হবে না, বা নির্বাচনের কোনো পরিবেশ নেই, ফেব্রুয়ারিতে নির্বাচন করা সম্ভব হবে না। কোনো কোনো বিশ্লেষক ইকবাল করিম ভুঁইয়া তো স্পষ্ট করে বলেছেন এই সরকার আরো কয়েক বছর ক্ষমতায় থাকবে, নির্বাচন দেরি আছে। তো এটা অসম্ভব নয়, হতে পারে 50-50 চান্স। তো এই জায়গায় আমার কাছে যেটা মনে হয় যে প্রফেসর ইউনূস যদি ফেব্রুয়ারিতে নির্বাচন করতে নাও পারেন, তিনি চলে যাবেন তার নির্দিষ্ট সময়, হয়তো অন্য কেউ আসবে, এবং উপদেষ্টা পরিষদের অনেকেই থাকবে না যদি নির্বাচন না হয়, আবার অনেকে থাকবেন। উপদেষ্টা পরিষদের একটা অংশ ঠিকই থাকতে চান, আর একটা অংশ তারা একদম ডিটারমাইন্ড যে ফেব্রুয়ারিতে নির্বাচন করবোই, যদি না পারি তাহলে আমি থাকবো না, প্রয়োজন। দুইটার একটা, ডু অর ডাই। তো এই জন্য 50-50 চান্স, যেহেতু দুইটার জন্য কাজ চলছে। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন আগামী নভেম্বরের মধ্যেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের কার্যক্রম শেষ হবে। এই সময়ের মধ্যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের 13 সংস্কার কাজও শেষ করার চেষ্টা থাকবে। ওই যে আরো বিভিন্ন মন্ত্রণালয়, আপনারা তো অনেক সংস্কার কমিশনের নাম শুনেছিলেন, বিশেষ করে পুলিশের কত কিছু শুনেছিলেন, মনে আছে? একটু মনে করিয়ে দিই যে পুলিশের এই লোগো থাকবে না, পুলিশের এই ড্রেস থাকবে না, কারণ এই ড্রেস পরেই হাসিনার সকল অপকর্ম করেছে পুলিশ। হাসিনার অবৈধ নির্দেশ পালন করেছে, জনগণের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে। এই জন্য এই ড্রেস থাকবে না বা থাকতে পারবে না, থাকা উচিত না। ইউরোপ আমেরিকার আদলে বা নতুন কোনো কনসেপ্টের ড্রেস এটা ডিজাইন করা হয়েছিল, অনেক কিছু আপনারা শুনেছিলেন। তো পুলিশ সংস্কার কমিশন, আবার গণমাধ্যম সংস্কার কমিশন, অনেক কিছু তো আপনারা দেখেন না, নাম গন্ধও নাই। আর জুলাই সনদে আবার সব নাই, জুলাই সনদের বাইরেও অনেক সংস্কার আছে। তো এগুলো আপনারা আগামী 1 মাসের মধ্যে দেখবেন যে খুব দ্রুত চট করে এক একটা করে ফেলেছে। এদিকে দুই একটা কথা নিয়ে মৃদু হাসাহাসি হয়েছে, কিন্তু তা বাজেভাবে উপস্থাপন করা হয়েছে। ভাইরাল ভিডিও প্রসঙ্গে হাসিনার আইনজীবী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও প্রসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন বলেছেন, দুই একটা কথা নিয়ে মৃদু হাসাহাসি হয়েছে, কিন্তু তা বাজেভাবে উপস্থাপন করা হয়েছে কিছু ইউটিউবে। সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার যুক্তিতর্ক উপস্থাপনের সময় চলা সরাসরি সম্প্রচার থেকে কেটে না একটি ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে আপত্তি জানান আমির হোসেন। বর্তমানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আরও কয়েকটি মামলায় স্টেট ডিফেন্স হিসেবে লড়ছেন তিনি। ট্রাইব্যুনালে বিচারিক স্বচ্ছতা নিয়ে জানতে চাইলে আমির হোসেন বলেন, যারা ক্যাঙ্গারু বলেন এটা তাদের ব্যাপার, তবে আমি মনে করি না অস্বচ্ছতার কোনো কিছু আছে, কারণ এ পর্যন্ত ট্রাইব্যুনালে কোনো পক্ষ আমাকে কোনোভাবে চাপ দেয়নি, কেউ বলেনি যে এটা বলবেন না, এটা করবেন না, এভাবে কখনো কেউ কিছু করেনি। অতএব এই কোর্ট ক্যাঙ্গারু কিনা
এই প্রশ্নের আমি জবাব দেব না। আমি মনে করি না যে এই কোর্ট কোনো ক্যাঙ্গারু, কারণ আমাকে কেউ কোনো বাধার সৃষ্টি করেনি। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বক্তব্যটি বাজেভাবে উপস্থাপন করা হয়েছে এতে আমি নিন্দা জানাই। লার্নেড কোর্ট আমাকে জিজ্ঞাসা করেছিল যে আপনি যে সাংবাদিকদের কাছে বলেছেন আপনার আসামি খালাস পাবেন, এটা আপনি কিভাবে বললেন। সে প্রসঙ্গে কোর্ট লর্ডশিপদের বলেছি, সাংবাদিকরা যখন আমাকে প্রশ্ন করেন আপনার আসামির কনসিকুয়েন্স বা প্রত্যাশা কি, সেক্ষেত্রে আমি কথা বলেছি, এটা আমার প্রফেশনাল দায়িত্ব। তিনি আরো বলেন, লার্নেড কোর্টে আরেকটা কথা বলেছে যে আমি যদি বলি আমার আসামি খালাস পাবে না সেটা কি ঠিক হবে, সেটা কি বলতে পারি। এটা বললে লার্নেড কোর্ট আমাকে যে নিয়োগ দিয়েছে তাহলে দেশের মানুষ মনে করবে যে এমন আইনজীবী দিলাম যিনি আসামির ফাঁসি বা সাজা হবে বলছেন। সেই প্রসঙ্গে দুই একটা কথা নিয়ে মৃদু হাসাহাসি হয়েছে, কিন্তু তা বাজেভাবে উপস্থাপন করা হয়েছে কিছু ইউটিউবে। এক শ্রেণীর অসাধু ইউটিউবাররা বিভিন্নভাবে বিকৃত করেছে। ভবিষ্যতে এমন কোনো কথা না লেখার জন্য অনুরোধ করেন এই আইনজীবী।